হয়েছে যখন দেশ স্বাধীনতা বিরোধী, দেশ বিরোধী জঙ্গি গোষ্ঠী বিএনপি জামাত কর্তৃক আক্রান্ত, যখন দেশের উপর আঘাত হানা হয়েছে, দেশ আক্রান্ত হয়েছে, সাধারণ মানুষ আক্রান্ত হয়েছে, সাধারণ মানুষের সহায় সম্পত্তি আক্রান্ত হয়েছে, রাষ্ট্রীয় সম্পত্তি ধ্বংস করা হয়েছে, রাষ্ট্রের উপর আঘাত হানা হয়েছে, তখন আমরা আজকে সমবেত হয়েছি। বাংলাদেশ টেলিভিশন স্থাপিত হয়েছে 1964 সালে। 64 সালের পর গত 60 বছরে কখনো এই টেলিভিশনে এরকম সন্ত্রাসী ঘটনা ঘটে নাই। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি আর্মি বাংলাদেশ টেলিভিশনের কয়েকজন কর্মকর্তাকে হত্যা করেছিল। 1975 সালের 15 আগস্টের পর ঘাতকরা বাংলাদেশ টেলিভিশনের আরো কয়েকজনকে হত্যা করেছিল। কিন্তু টেলিভিশন ভবনে ভাঙচুর, হামলা, অগ্নিসংযোগ, ধ্বংসযজ্ঞ এটি বাংলাদেশের ইতিহাসে কখনো হয়নি। এটি পৃথিবীতে প্রথম বাংলা টেলিভিশন চ্যানেল। ভারতে টেলিভিশন চ্যানেল চালু হওয়ার আগে ঢাকায় এই টেলিভিশন চ্যানেল চালু হয়। বাংলাদেশে চালু হওয়ার আরো 4-5 বছর পরে ভারতে টেলিভিশন চ্যানেল চালু হয়। এই অঞ্চলের প্রথম টেলিভিশন চ্যানেল এটি। সেই টেলিভিশন চ্যানেলটা জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়, মাননীয় মন্ত্রী আমার পাশে বসে আছেন, যে মন্ত্রণালয় যখন ঘূর্ণিঝড় হয়, যখন জলোচ্ছ্বাস হয়, যখন অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগ হয়, যে মন্ত্রণালয় থেকে ছুটে যায় মানুষ, মন্ত্রী অন্যান্য কর্মকর্তারা ছুটে যান এবং মানুষের পাশে দাঁড়ান, সেই মন্ত্রণালয় হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। এটি মানুষের কাজ করে, সেখানে আগুন দিয়েছে। এটি রাষ্ট্রের উপর হামলা। সেতু ভবন, যেই সেতু ভবন পদ্মা সেতু নির্মাণ করেছে, যেই সেতু ভবন পদ্মা সেতু নির্মাণ কাজ পরিচালনা করেছে, যেই সেতু ভবন এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ পরিচালনা করেছে, যেই সেতু ভবন বঙ্গবন্ধু টানেল, এই উপমহাদেশের প্রথম রোড টানেল নদীর তলদেশ দিয়ে, সেটি নির্মাণ কাজ পরিচালনা করেছে, সেই সেতু ভবন জ্বালিয়ে দিয়েছে। ডাটা সেন্টার জ্বালিয়ে দিয়েছে, যে জন্য ইন্টারনেট কানেকশন বেশ কয়েকদিন বন্ধ ছিল। এমনকি সাবমেরিন ক্যাবল সমুদ্রের নিচ দিয়ে আসলেও স্থলভাগে অনেক জায়গায় উপর দিয়ে নেওয়া হয়েছে। যেখানে পেয়েছে টার্গেট করে সেগুলো কেটে দিয়েছে, ধ্বংস করা হয়েছে। এইভাবে রাষ্ট্রীয় সম্পত্তির উপর মেট্রো রেল, ঢাকাবাসীর গর্ব, দেশের মানুষের গর্ব, ফুটওভার ব্রিজ পর্যন্ত জ্বালিয়ে দিয়েছে। শত শত নয়, 1000-এর বেশি গাড়ি জ্বালিয়ে দিয়েছে। এগুলো কোনো সরকারের সম্পত্তি নয়। ঢাকা সিটি কর্পোরেশন ময়লা পরিষ্কার করার গাড়ি জ্বালিয়ে দিয়েছে। সেই আমি রাষ্ট্রদূতদের নিয়ে এই ধ্বংসযজ্ঞ দেখানোর জন্য তাদের নিয়ে গিয়েছিলাম। ইটালিয়ান রাষ্ট্রদূতের কথা বলা হয়েছে, তিনি নিজে বলেছেন ইটস এ শেম। তার আইডি হ্যাক করে বিভিন্ন রাষ্ট্রদূতের আইডি হ্যাক করে, বিদেশিদের আইডি হ্যাক করে, সেখান থেকে উল্টাপাল্টা পোস্ট দেওয়া হয়েছে। ইটালিয়ান রাষ্ট্রদূতের আইডিও হ্যাক করা হয়েছে।
আজকে রাষ্ট্র আক্রান্ত, এবং এই রাষ্ট্রের উপর হামলা তারেক রহমানের নির্দেশে হয়েছে। আপনারা দেখেছেন গতকাল টেলিভিশনে স্বীকারোক্তি দিয়েছে যে ছাত্রলীগ মারলে 5,000 টাকা, পুলিশ মারলে 10,000 টাকা, স্বীকারোক্তি দিয়েছে। আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন যে আমির খসরু মাহমুদ চৌধুরী কিভাবে নির্দেশ দিচ্ছে তাদের তরুণ নেতাকর্মীদের যে এখানের মধ্যে ঢুকে পড়ো, তোমরা এঙ্গেজ হও। এবং তারেক রহমান নির্দেশ দিচ্ছে, সেই অডিও ক্লিপ সরকারের কাছে আছে, যে কারফিউ ভাঙো, আর না হয় পদত্যাগ করো। আর গত 28শে অক্টোবর, গত বছরের 28শে অক্টোবর যারা ঢাকা শহরে অগ্নিসংযোগ নৈরাজ্যের সাথে যুক্ত ছিল তাদেরকে বড় বড় পদ দেওয়া হয়েছে। এবারও বলে দেওয়া হয়েছিল যে যারা এই ধরনের কাজ করবে, অগ্নিসংযোগ করবে, মানুষ মারবে, পুলিশ মারবে, ধ্বংসযজ্ঞ চালাবে, তাদেরকে বড় বড় পদ দেওয়া হবে। এটি কোনো রাজনৈতিক দল, এটি একটি সন্ত্রাসী সংগঠন, দেশ বিরোধী সন্ত্রাসী সংগঠন। আর কোটা আন্দোলন, কোটা সরকার বাতিল করেনি। কোটা অর্থাৎ কোটা ব্যবস্থা সরকার পুনর্বহাল করে নাই। সরকার কোটা ব্যবস্থা বাতিল করেছিল ছাত্রছাত্রীদের দাবির প্রেক্ষিতে। 18 সালে আমাদের সরকার কোটা ব্যবস্থা বাতিল করেছিল, এবং হাইকোর্টে কয়েকজন মুক্তিযোদ্ধার সন্তান সংক্ষুব্ধ হয়ে আপিল করে। আপিল করার পর হাইকোর্ট রায় দেয় যে সরকার যে কোটা প্রথা বাতিল করেছে সেটি অবৈধ। এটি হাইকোর্টের রায়, সরকারের কোনো সিদ্ধান্ত নয়। এবং সরকার সেটার বিরুদ্ধে সাথে সাথে আপিল বিভাগে আপিল করে, এবং আপিল বিভাগ সাথে সাথে হাইকোর্টের রায়কে স্থগিত করে দেয়। অর্থাৎ সরকার যে 18 সালে প্রজ্ঞাপন জারি করেছিল সেটি বহাল থাকে। এবং এরপর সরকারের পক্ষ থেকে বারংবার বলা হয়েছে, যেটি আমাদের সংবিধান মতো, আইন মতো, সর্বোচ্চ আদালতে কোনো বিষয় যদি বিচারাধীন থাকে, সরকারের পক্ষে প্রজ্ঞাপন দিয়ে এক্সিকিউটিভ অর্ডারে কিছু করা সম্ভবপর হয় না। সরকারের পক্ষ থেকে সেটি আমরা বারবার বলেছি। মাননীয় প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলেছেন যে, তিনি এটিও বলেছেন যে শিক্ষার্থীরা হতাশ হবে না। কিন্তু দেখলাম মাননীয় প্রধানমন্ত্রীর ভাষণের আধা ঘন্টা পরেই কর্মসূচি ঘোষণা করা হলো। এখন প্রশ্ন জেগেছে যে শেষ পর্যন্ত কিন্তু হাইকোর্টের মাধ্যমেই সমাধানটা হয়েছে, সরকারের এক্সিকিউটিভ অর্ডারে নয়। আমরা প্রথম থেকে যেটি বলেছিলাম যে সর্বোচ্চ আদালতের মাধ্যমেই সমাধান হতে হবে, যেহেতু সংবিধান অনুযায়ী তাই, দেশের আইন অনুযায়ী তাই, এবং সর্বোচ্চ আদালতের মাধ্যমেই সমাধান হয়েছে। এবং শিক্ষার্থীরা যা চেয়েছিল তার চেয়ে বেশি পেয়েছে। আরেফিন সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য, দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, তিনি সবিস্তারে বলেছেন যে মুক্তিযোদ্ধা কোটা, অর্থাৎ মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য কোটা 5% থাকলো, আমার মনে হয় 1 থেকে ম্যাক্সিমাম 2%, 1-1.5% হয়তো পূরণ হবে। তাহলে বাকিটা মেধাতে যাবে। আর আরেকটি বিষয় পরিষ্কার হওয়া দরকার, সেটি হচ্ছে কোটা থাকলেও সবাইকে মেধার ভিত্তিতে সর্বোচ্চ শেষ ধাপে যেতে হয়, এবং
শেষ ধাপে যায় মাত্র 2% পরীক্ষার্থী শেষ ধাপে। সেই 2% থেকে তখন কোটা যখন ছিল তখন কোটা ভিত্তিতে চুজ করা হতো, কিন্তু তাদেরকেও মেধার ভিত্তিতে যোগ্যতা প্রমাণ করতে হয়। এমন নয় যে শুরু থেকে তাদেরকে দেওয়া হয়, তা নয়। এগুলো ভুল বুঝিয়েছে, সাধারণ ছাত্রছাত্রীদের ভুল বোঝানো হয়েছে। তা আজকে সর্বোচ্চ আদালতের মাধ্যমেই সমাধানটা হয়েছে এবং শিক্ষার্থীরা যা চেয়েছিল তার চেয়ে বেশি পেয়েছে। 93 সাথে আরো 3 থেকে 4% যোগ হবে, 97-98%, অ্যাটলিস্ট 97%। যা চেয়েছিল তার চেয়েও বেশি শিক্ষার্থীরা, সাধারণ শিক্ষার্থীরা খুশি। কিন্তু এরপরও দেখি পত্রপত্রিকায় নানা বিবৃতি এবং নানা ধরনের আহ্বান। আজকে এই প্রশ্ন দেখা দিয়েছে। আমরা প্রথম থেকে বলে এসেছিলাম যে সর্বোচ্চ আদালতের মাধ্যমেই এই সমস্যার সমাধান হবে, সর্বোচ্চ আদালতের মাধ্যমেই সমাধান হয়েছে। তাহলে এই আন্দোলনের ডাক দিয়ে বিএনপি, জামাত, অগ্নিসন্ত্রাসী, দেশবিরোধী অপশক্তি, জঙ্গি গোষ্ঠীকে সুযোগ কারা করে দিয়েছে সেই প্রশ্ন আজকে দেখা দিয়েছে। যদি একটু ধৈর্য ধরা হতো তাহলে তো এই বিএনপি, জামাত, জঙ্গি গোষ্ঠী, দেশবিরোধী অপশক্তি তারা এই সুযোগটা পেত না। এটি সবাইকে বুঝতে হবে, ছাত্র নেতাদেরও এটি অনুধাবন করতে হবে এবং ছাত্র নেতাদেরও খোঁজ নেওয়া দরকার তাদের মধ্যে এই দেশ বিরোধী অপশক্তি, জঙ্গি গোষ্ঠীর কোনো এজেন্ট ঢুকেছে কিনা, সেটি তাদেরও খোঁজ নেওয়া দরকার। আজকে মৃত্যু নিয়ে নানা গুজব ছড়ানো হচ্ছে, এত মৃত্যু হয়েছে, এত মৃত্যু হয়েছে। গাজীপুরে সাবেক মেয়র জাহাঙ্গীরের পিএসকে মেরে পিটিয়ে সেই লাশ ঝুলিয়ে রাখা হয়েছিল। এই ছবি, জাহাঙ্গীরের পিএসকে মেরে পিটিয়ে সেই লাশ ঝুলিয়ে রাখা হয়েছিল। চট্টগ্রামে 6তলা ভবন থেকে শিবিরের ক্যাডাররা ছাত্রলীগের কর্মীদেরকে ফেলে দিয়ে পিটিয়ে হত্যা করেছে। আমি আপনাদের ছবি দেখাই। আমি আসলে আমার আইপ্যাডটা নিয়ে আসা উচিত ছিল। লাশ পড়ে আছে আর উপর থেকে নামার চেষ্টা করছে, পিটাচ্ছে। চট্টগ্রামের ঘটনা, নিচে কয়েকটা লাশ পড়ে আছে আর অন্যরা নামার চেষ্টা করছে, তাদেরকে পিটাচ্ছে। এবং ঢাকায় পুলিশকে পিটিয়ে হত্যা করে তাকে, তার লাশও ঝুলিয়ে রাখা হয়েছিল। একজন পুলিশ বাড়িতে ছিল, বাসায় ছিল, ডিউটিতে নয়, তাকে সেখান থেকে ডেকে এনে পিটিয়েছে। এবং আরেকজন পুলিশ আহত অবস্থায় উত্তরে একটা হাসপাতালে ঢুকেছে, সেখান থেকে টেনে হেসড়ে তাকে বের করে বেধড়ক পিটিয়েছে। আমি জানি না সে বেঁচে আছে কিনা। ছাত্রলীগের, আওয়ামী লীগের অনেক নেতাকর্মী এই নির্মমতার শিকার হয়ে মৃত্যুবরণ করেছে। অনেক সাধারণ মানুষ মৃত্যুবরণ করেছে, পুলিশ মৃত্যুবরণ করেছে। হ্যাঁ, আরো অনেকেই মৃত্যুবরণ করেছে। কয়েকজন শিক্ষার্থীও যে এই ঘটনার শিকার হয়নি তা নয়। আমরা সমস্ত ঘটনার, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন, সমস্ত ঘটনার সুষ্ঠু তদন্ত হবে
বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করা হয়েছে। প্রত্যেকটি ঘটনার তদন্ত করে দায়ীদেরকে বিচারের আওতায় আনা হবে। এই প্রতিশ্রুতি জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন এবং সেই লক্ষ্যে ইতিমধ্যেই তদন্ত কমিশন কাজ শুরু করেছে। নরসিংদীতে জেলখানা ভেঙে জঙ্গিদেরকে, শাস্তিপ্রাপ্ত জঙ্গিদেরকে সেখান থেকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। এটি তো রাষ্ট্রের উপর হামলা। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি প্রকৃত কোনো ছাত্ররা এই ধরনের হামলা, এই ধরনের অগ্নিসংযোগ কোনো কিছুর সাথে যুক্ত ছিল না এবং এই জঙ্গি গোষ্ঠী বিএনপি জামাত তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে জামাত ইসলাম তারাই এই হামলা চালিয়েছে, রাষ্ট্রের উপর হামলা চালিয়েছে। আমাদের কাছে পুলিশ তদন্ত করছে, যারা পিটিয়ে মানুষ হত্যা করে ঝুলিয়ে রেখেছে প্রত্যেকের বিচার হবে। যারা মেট্রো রেলে আগুন দিয়েছে, ভিডিও ফুটেজ আছে, প্রত্যেকের বিচার হবে। পিটিভিতে আমি নিজে ফুটেজ দেখে এসেছি, কারা আগুন ধরাচ্ছে, কারা কি করেছে, প্রত্যেকের বিচার হবে। আমরা এটি করতে বদ্ধপরিকর। 13-14 সালে বিচার হয়েছিল, অনেকে আইনের ফাঁক ফোকর গলে বের হয়ে গেছে। এইবার যাতে কেউ আইনের ফাঁক ফোকরে বের হতে না পারে সেই ব্যবস্থা ইনশাআল্লাহ করা হবে। আজকে রাষ্ট্রের উপর হামলা হয়েছে, ছাত্রছাত্রীদের অনুরোধ জানাবো যে তোমাদের আন্দোলনের সুযোগ নিয়ে আজকে রাষ্ট্রীয় সম্পত্তি ধ্বংস করা হয়েছে এবং নিরীহ মানুষের উপর হামলা হয়েছে, নিরীহ মানুষের গাড়ি ঘোড়া সম্পত্তিতে আগুন দেয়া হয়েছে, রাষ্ট্রীয় সম্পত্তিতে আগুন দেয়া হয়েছে। সুতরাং এমন কিছু করা কোনোদিন সমীচীন হবে না। তোমাদের দাবি পূরণ হয়েছে, তোমরা যা চেয়েছিলে তার চেয়ে বেশি হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন যে ছাত্রদের নিরাপত্তা বিধান করবে, শিক্ষামন্ত্রীও সেই ঘোষণা করেছেন এবং যারা আন্দোলনের সাথে যুক্ত ছিল তাদের কোনোভাবেই হয়রানি করা হবে না এবং তারা আন্দোলন যখন শান্তিপূর্ণভাবে করেছে সরকার কিন্তু তাদেরকে প্রোটেকশন দিয়েছে, পুলিশ সহ। এবং একটি কথা দেখবেন, কোনো বিশ্ববিদ্যালয়ে কিন্তু কোনো লাশ পড়ে নাই, সবগুলো বাইরে। তার মানে কি? এটি এই ধ্বংসযজ্ঞের সাথে ছাত্ররা যুক্ত ছিল না। কিন্তু যারা এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছে তাদেরকে অনুরোধ জানাবো যেন বাইরে থেকে কেউ সুকৌশলে তোমাদের দিয়ে এমন কোনো কিছু না করায় যাতে রাষ্ট্রে বিশৃঙ্খলা তৈরি হয়। তখন কিন্তু জনগণ তোমাদেরকেই তখন দোষ দিবে। সুতরাং সতর্ক থাকতে হবে এবং যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী এই ঘোষণাও দিয়েছেন যে এই সমস্ত ছাত্র আহত হয়েছে এবং কোনো সেই সমস্ত ছাত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কাজ করছে, আসলে কারা নিহত হয়েছে সেখানে যদি কোনো ছাত্র পাওয়া যায় বা অন্যান্যরাও যারা নিহত হয়েছে, প্রত্যেকের পাশে সরকার দাঁড়াবে, সরকার তাদের দেখভাল করবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা করবে পরিবারের জন্য। এটি মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছে। সুতরাং আমি ছাত্র নেতাদেরও অনুরোধ জানাবো যে সরকার তোমাদের দাবি হাইকোর্টের রায়ের প্রেক্ষিতে পূরণ করেছে, সরকার তোমাদের পাশে আছে এবং সরকার তোমাদের নিরাপত্তা বিধান করবে এবং একই সাথে কেউ যাতে হয়রানির শিকার না হয় সেটি নিশ্চয়তা সরকার দিয়েছে। তাই
কেউ যাতে তোমাদেরকে ভুল পথে পরিচালিত করতে না পারে সেজন্য সতর্ক থাকতে হবে। এই দেশ আমাদের, তোমরাই ভবিষ্যতে দেশ চালাবে। আমি নিজে ছাত্র নেতা ছিলাম, 15 বছর বয়স থেকে ছাত্র রাজনীতির সাথে আমি যুক্ত। সুতরাং আজকে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে দেশ পরিচালনার সাথে যুক্ত করেছেন। তোমরাও একদিন আমাদের এই পজিশনে আসবে। সুতরাং তোমাদেরকে চোখ কান খোলা রেখে সতর্কভাবে কেউ যাতে তোমাদের ভুল পথে পরিচালিত করতে না পারে সেদিকে সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানাই। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বাংলা। ধন্যবাদ।